কলকাতা বইমেলা, যা বইমেলা নামেও পরিচিত, ভারতের প্রাচীনতম বইমেলা। এটি 1976 সালে কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড দ্বারা শুরু হয়েছিল। বছরের পর বছর ধরে মেলার আকার এবং তাৎপর্য বৃদ্ধি পেয়েছে এবং এটি এখন এশিয়ার বৃহত্তম সাহিত্য ইভেন্টগুলির মধ্যে একটি। মেলাটি ফ্রাঙ্কফুর্ট বইমেলা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। কলকাতার বুদ্ধিজীবী চিন্তার কেন্দ্রস্থল কলেজ কফি হাউসে মেলা সম্পর্কে আলোচনা হয়েছিল। প্রথম আধুনিক মেলা 1975 সালে অনুষ্ঠিত হয়, যেখানে 34 জন প্রকাশন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে স্টল স্থাপন করেছিল। 1983 সালে মেলাটি মধ্য কলকাতার ময়দান মাঠে স্থানান্তরিত হয়। মেলাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হয়েছে। মেলার দেশ ও বিদেশে বিভিন্ন প্রকাশক অংশ নিয়েছে। মেলার মধ্যে রয়েছে সাহিত্য আলোচনা, বই প্রকাশ এবং পরিবেশনা। মেলার অতিথি দেশের জন্য একটি বিশেষ প্যাভিলিয়ন রয়েছে। মেলাটি এই অঞ্চলের সাহিত্য ঐতিহ্য উদযাপন করে 24শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। 48তম আন্তর্জাতিক কলকাতার বইমেলা অনুষ্ঠিত হয়েছিল জার্মানি। 48তম সংস্করণের জন্য থিম দেশ ছিল। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2025 মঙ্গলবার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান উদ্বোধন করেছিলেন। এই বছর ইভেন্ট রেকর্ড 1057টি বইয়ের স্টল রয়েছে, যা এর ইতিহাসে সর্বোচ্চ। থিম কান্ট্রি হিসেবে জার্মানি। এই 48তম আন্তর্জাতিক কলকাতার বইমেলার সময় প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। মেলাটি একটি বইয়ের স্বাদের সাথে একটি সাধারণ মেলার মাঠের অভিজ্ঞতা প্রদান করে। পিকনিকার্স, গায়ক, গীতিকার এবং ক্যান্ডি ফ্লস বিক্রেতাদের সাথে মোট 2 মিলিয়নেরও বেশি লোকের উপস্থিত সহ এটি উপস্থিত ভিত্তিতে বিশ্বের বৃহত্তম বইমেলা। আর সেই বইমেলায় আমরা চলে গেছিলাম এই সানডেতে। চলো তোমাদেরকেও একবার ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। যারা বইমেলা দেখতে চাও অথচ আসতে পারছো না, তারা আমার এই ভিডিওর মাধ্যমে এই বইমেলাকে এনজয় করে নিতে পারো। কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2025। এখানে টিকিটের কোনো মূল্য লাগে না। এখানে থিম দেশ হচ্ছে জার্মানি, যেটা আমরা মেলার একটু ভেতরে গিয়ে তোমাদের সকলকে দেখাবো। তার জন্য তোমাদের কিন্তু ভিডিওতে সঙ্গে আর সাথে থাকতে হবে। কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি এবং বড়দিন উদযাপনের জন্য পরিচিত, তবে এটি বার্ষিক বইমেলার জন্য পরিচিত। এটি সারা দেশের বই উৎসাহী লেখক, প্রকাশন এবং সাংস্কৃতিক উৎসাহীদের একটি বিশেষ সমাবেশ, যা সাহিত্য এবং লেখা উপভোগ করতে একত্রিত হয়। এটি সমগ্র দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় মেলা হতে পারে, যেখানে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির বইয়ের বিস্তৃত অংশ রয়েছে। যদিও জয়পুর লিটারেচার ফেস্টিভ্যালের পছন্দগুলি তাদের নাক্ষত্রিক নামের তালিকার সাথে জীবন্ত হয়ে উঠেছে, কলকাতা বইমেলার সম্পর্কে কিছু ভিন্নতা রয়েছে। এটা শুধু বই নয়, এটা পরিবেশ। স্টলের ক্রেতাদের ভিড়, স্ট্রিট ফুড স্টল, প্রাণবন্ত লোক পরিবেশনা এবং একটি অপ্রতিরোধ্য ইনক্লুসিভনেসের কথা কল্পনা করুন, যেখানে শিক্ষার্থী এবং পরিবারগুলি অভিজ্ঞ সংগ্রহকারদের সাথে কাঁধে ঘষে, যেখানে JLF একজন অভিজাত সাহিত্যিকের
মতো অনুভব করে, যেখানে কলকাতার একটি জনগণের উৎসব, যা কেবল সাহিত্য নয় বরং জীবন নিজেই উদযাপন করে। আজ সরস্বতী পুজো। তো সরস্বতীর খুব সুন্দর একটা প্রতিমা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আমার এই জায়গাটা এত সুন্দর লেগেছে। ঠিক তার উল্টো দিকে স্টেজ পারফরমেন্সও চলছে, ভীষণ সুন্দর সুন্দর গানও গাইছে। তবে গানগুলো আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তোমাদের সকলকে শোনাতে পারলাম না, তার কারণ কপিরাইট চলে আসবে সে কারণে। কিন্তু আশেপাশে যে পরিবেশটা সুন্দর করে সাজানো গোছানো, ফুলের বাগান দিয়ে, ফুল দিয়ে, সেটাই শুধু তোমাদের সামনে পরিবেশন করতে পারলাম, তুলে ধরতে পারলাম। তো চলো এবার আমরা একটা বইয়ের স্টলের ভিতরে ঢুকে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর বই এখানে খুব ভালো ডিসপ্লে করা আছে। তো যাই হোক, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নের বই। তো এখানে আমরা ঢুকে গেছি। তো এখানে ঢুকে বিভিন্ন রকমের বুকসের কালেকশন জাস্ট দেখছি। তো এখানে ম্যাক্সিমাম যারা বইমেলাতে আসে তারা কিন্তু এখানে বই দেখতে বেশি আসে, কিনতে কম আসে। তো আমরাও ঠিক তাই করছিলাম। এখানে বিভিন্ন রকমের কি ধরনের সমস্ত বই পাওয়া যায় সমস্ত স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। তো একটা আইডিয়াও হয়ে যাচ্ছে যে এরকমও বই হতে পারে। তো এক একটা স্টলে যাচ্ছি, এক এক রকমের বই দেখছি, ভীষণভাবে ভালো লাগছিল। যে দেখো এই যে বইটা আমরা দেখছি সেটা হচ্ছে ক্যালকাটা মিউনিসিপ্যাল ম্যাপ। তো এটা একটু ইউনিক টাইপের লেগেছে, মানে দারুণ দারুণ সমস্ত কালেকশনস, একটা অন্যরকম আইডিয়াও থাকে, আইডিয়া আর কি হয়ে যায়। একটা জিনিস আমার ভীষণভাবে ভালো লেগেছে, এখানে ঠিক মেলার কিছুটা দূরে দূরে এরকম সবাই মিলে হারমোনিয়াম নিয়ে, মাইক নিয়ে এরকম গান গাইছে। তো এখানে বেশ আর এরকম গাছের তলায় এরকম সিট করা আছে বা চেয়ারও পাতা আছে, অনেক স্টলের বাইরে এরকম চেয়ার পাতা আছে। কেউ যদি টায়ার্ড হয়ে যাচ্ছে দোকানের ভিতরে বসতে পারছে, যেখানে যেখানে সে যেভাবে পারছে সে বসে কিন্তু ব্যাপারটাকে পুরো এনজয় করতে পারছে। তো দেখো আমি একটু ওই বইয়ের স্টল থেকে বাইরে বেরিয়ে এসে আমার যেটা চোখে পড়লো, এখানে বিভিন্ন রকমের হাতের ডিজাইনার ব্যাগ আছে, জুটের ব্যাগগুলো সবটাই পুরোটাই হাতের তৈরি করা। শুধু বইয়ের স্টলে ভিড় করে বই দেখছে তা নয়, এখানে কিন্তু ব্যাগের যে বিভিন্ন রকমের দোকান আছে সেখানেও কিন্তু লোকে ভিড় করে ব্যাগ দেখছে। আর এখানে অনেকে জায়গাতেই দেখছি হাতে মাইক নিয়ে গান গাইছে। তো অনেকে কিন্তু ভিড় করে সে গানও কিন্তু তারা শুনছে। সব থেকে বড় হচ্ছে এই বইমেলা যে অ্যাম্বিয়েন্সটা, এত লোকের ভিড়, সবাই এখানে যে যার মতো খুব এনজয় করছে, যে যার মতো দাঁড়িয়ে দেখছে, কেউ গান শুনছে, কেউ বই দেখছে। এখানে যে কাউন্টারটা দেখছো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কারেজ কেয়ার কমিটমেন্টের একটা এরকম কাউন্টার খুলেছে, যেখানে সমস্ত সাইবার ক্রাইম নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করেছে। তো আমরা জাস্ট এই ভেতরে ঢুকে জাস্ট দেখে নিলাম যে সাইবার ক্রাইম কত ধরনের হতে পারে, কিভাবে সাইবার ক্রাইম করে। তো এইরকম একটা বোর্ডে জাস্ট ডিসপ্লে করে দেখা আছে। তো সেটা জাস্ট এই স্টলের ভিতরে গিয়ে জাস্ট একবার চোখ বুলিয়ে নিলাম। তো এটা পুরোটাই হচ্ছে কলকাতা পুলিশের একটা কাউন্টার। চলো তোমাদের সবাইকে এই স্টলটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। তো এই ব্যান্ডটা আমার মেয়েকে পরিয়ে দিচ্ছে।
মেলা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে প্রচন্ড এই ফিশ ফ্রাই গন্ধটা না পুরো নাকের মধ্যে ঢুকে গেছে। আর নাকের মধ্যে গন্ধটা ঢুকেই না প্রচন্ড ভাবে হঠাৎ করে জানি খিদেটা পেয়ে পেয়ে গেল, তো ওই জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে ফিশ ফ্রাই খেতে। তো এখানে বিভিন্ন রকমের আইটেম আছে, ফিশ আছে, চিকেন আছে। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা করে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইগুলোর সাইজে বেশ বড় ছিল এবং একদম গরম গরম ভেজে দিচ্ছিল বলে। আর দেখো এরকম কাঁটা চামচও দিয়ে দিয়েছিল। তো তার সাথে দিয়ে দিয়েছিল কাসুন্দি, খেতে বেশ ভালো ছিল। যদিও ও পুরোটা খায়নি, আমি ওখান থেকে আবার খানিকটা মানে অর্ধেকটা আমি ওখান থেকে ওর থেকে নিয়ে নিয়েছি। আর পুরো গরম ছিল বলে খেতে অনেকটা সময় লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এতক্ষণ ধরে আমরা জাস্ট মেলার যে এন্ট্রি গেটটা আছে সেখানে ঘুরপাক খাচ্ছিলাম। এরপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ফিশ ফ্রাই খেয়ে নিয়েছি। এরপরে আমরা মেলার ভিতরে ঢুকবো আর তোমাদেরকেও দেখাবো যে এই মেলার ভিতরে আরো কি কি চমক আছে। শুধু যে গল্পের বই পাওয়া যাচ্ছিল তা কিন্তু নয়, এখানে বিভিন্ন রকমের একাডেমিক্স এর বইও কিন্তু পাওয়া যাচ্ছে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য বই। এরপরে যে কাউন্টারে আমরা চলে গেছিলাম এটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রকমের ছবি আঁকার বইয়ের কাউন্টার ছিল। দেখো এই কাউন্টারে কিন্তু অনেক ভিড়, আর এখানে কিন্তু প্রচুর আহ বাচ্চা এখানে এসছে এবং তারা বিভিন্ন রকমের বই সিলেকশন করছে কোন আঁকার বইটা তারা নেবে। এখানে শুধুমাত্র আঁকার বই বলবো না, এখানে কিন্তু আলপনার বইও ছিল, মেহেন্দির বই ছিল, মানে তারপরে দেখো এখানে মানে ঢেলে পুরো বইগুলো বিক্রি করছিল এবং এখানে খুব সুন্দর সুন্দর সিনারির বই ছিল, মানে এক্সে বার্কার। আমি জাস্ট বইগুলো খুলে খুলে একবার দেখছিলাম যে দেখো মানে এই আমি যেই বইটা এখন এই মুহূর্তে আমার হাতের সামনে আছে, তুমি জাস্ট দেখো কত সুন্দর ড্রয়িং করা আছে, এত সুন্দর কালারিং করা আছে। মানে সেলফ শেখার জন্য কিন্তু এই সমস্ত আঁকার বইগুলো কিন্তু খুব ভালো। মানে বাচ্চাকে তোমার যদি মনে হয় যে বাচ্চাকে কিন্তু এই ধরনের বই দিয়ে বসিয়ে দেওয়া যেতে পারে এবং তাদেরকে হাতে কালার পেন্সিল দিয়ে এখানে এটা হচ্ছে প্যাস্টেল কালারের বই। তাদের বলা যেতে পারে দেখো এরকম করে জাস্ট দেখে দেখে তোমরা শেডিং করো। আর সত্যি বলছি দেখো আমি পাতায় উল্টাচ্ছি আর তোমাদের দেখতে পাচ্ছ যে যে বইগুলো মানে এতটাই সুন্দর। আর এটা হচ্ছে একদম যারা ছোট, যারা বিগিনার্স, একদম যারা ছোট বাচ্চা, ভেজিটেবলস এর বই আছে, ফ্রুটস এর বই আছে, আহ তারপরে ট্রান্সপোর্টের বই আছে। ওটা একদম যারা বেবিদের, যারা সবে আঁকা হয়তো শিখছে, সবে হয়তো পেনটা ধরেছে, তাদের জন্য কিন্তু এরকম ধরনের বই আছে। তো দেখো এরকম এই এই আমি যে বইটা যেটা খুললাম এটা হচ্ছে ইন্ডিয়ান আর্টের উপরে। তো এই যে সিনারির বইগুলো জাস্ট দেখো মানে দেখতে মানে খুবই ভালো লাগছিল এবং প্রত্যেকটা সেলফ শেখার জন্য কিন্তু খুব ভালো। তো এখান থেকে আমি তিনটে বই নিয়ে নিয়েছিলাম। তা তো কি হয় যে একটু টাইম পাস করার জন্য হয়ে যায়, যে বাড়িতে সারাদিন একা বসে আছে কি করবে, তো এই বইগুলো দিয়ে দেওয়া যেতে পারে, কালার পেন্সিল দিয়ে দেওয়া যেতে পারে। তখন ওরা কিন্তু দেখে দেখে ছবিগুলো কিন্তু খুব ভালো করেই জানা আঁকতে পারে। এই যে ফ্রুটসের বই এটা ওর খুব পছন্দ হয়েছে, তো আমি বললাম ঠিক আছে এটা নিয়ে নে। তার সাথে বললাম যে তুই এখন অতটাও ছোট নেই, তুই একটু একটু তো বড় হয়েছিস, তো তার জন্য এই তোর এজ অনুযায়ী এই সিনারির দুটো বই নিয়ে নে, এখান থেকে তুই কিছু শিখতে পারবি। আর সত্যি বলতে কি এই বইগুলো মানে এতটাই ভালো যে তোমরা যারা বইমেলা এসে ঘুরে যাওনি তারা অবশ্যই কিন্তু এই স্টলটা এসে কিন্তু একবার হলেও ভিজিট করবে। এখানে সত্যি বলছি যারা ড্রয়িং শেখে তাদের কিন্তু এই স্টলটা খুবই ভালো লাগবে। জার্মানির অংশগ্রহণের থিম স্থায়িত্ব এবং বৈচিত্র্যকে তুলে ধরবে
শেয়ার করা বৈশ্বিক মূল্যবোধকে প্রতিফলিত করবে। আকর্ষণ, আলোচনা, বই লঞ্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইন্টারঅ্যাক্টিভ ওয়ার্কশপ এবং প্রদর্শনীর মাধ্যমে জার্মানি সাহিত্য, শিল্প এবং তার বাইরে পরিবেশ সচেতনতা এবং অন্তর্ভুক্তি প্রচারে তারা প্রতিশ্রুতি প্রদর্শন করবে। তো বিখ্যাত স্থাপিত অনুপমা কুণ্ডুর দ্বারা ডিজাইন করা থিম প্যাভিলিয়ন। তো রাইট নাও আমরা এখন ঢুকে গেছি এই জার্মান থিম প্যাভিলিয়নের ভিতরে। সেলফ লাইফ, মানব সভ্যতা গঠনে বই এবং জ্ঞানের গুরুত্ব তুলে ধরবে। তার টেকসই স্থাপত্য অনুশীলনের জন্য বিশ্বব্যাপী পরিচিত মিসেস কুন্ডু একটি পথনির্দেশক শক্তি হিসেবে টেকসইতার সাথে প্যাভিলিয়ন তৈরি করেছেন। তার উদ্ভাবনী পদ্ধতি বই এবং জ্ঞানের প্রতি সাংস্কৃতিক শ্রদ্ধা প্রতিফলিত করে। বার্লিন এবং পন্ডিচারিতে স্টুডিও ঘাঁটি সহ তিনি দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধনের প্রতিনিধিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানের অনুপমা কুণ্ডু উপস্থিত ছিলেন। ফোকাল থিম কান্ট্রি হিসেবে জার্মানি বুক টক্স বইকে পাবলিক করা, লাইফ স্টাডি অ্যান্ড ওয়াক ইন জার্মানি, ইয়াং রিডার্স, সায়েন্স টাস্ক এবং প্রদর্শনী ক্যাটাগরির অধীনে প্রোগ্রামগুলি দেখাবে, যা একটি বিস্তৃত এবং বৈচিত্র্যময় দর্শকের জন্য পরিবেশন করবে। ইভেন্টগুলি লেখক, গ্রাফিক, ঔপন্যাসিক, প্রকাশক এবং আন্তর্জাতিক সাহিত্য উৎসব এবং প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে প্রতিনিধি করা বিভিন্ন কণ্ঠস্বর হোস্ট করবে। তো হঠাৎ করেই আমার এই স্টলটার দিকে বেশ নজর পড়লো। এটা হচ্ছে ট্রেকস অ্যান্ড ট্যুরস ট্রাভেল। তো এনারা ট্যুর অ্যান্ড ট্রাভেল অর্গানাইজ করে। তো এর ভেতরে আমি ঢুকে গেলাম। জাস্ট বইগুলো দেখার মতো ছিল, প্রত্যেকটা জায়গার পুরো বই ছিল এবং তাদের ডেসক্রিপশন সহ এবং তার লেখক রাইটার সবাই আলাদা ছিল এবং তাদের এক্সপিরিয়েন্সগুলো এই বইয়ের মাধ্যমে শেয়ার করেছে। তো প্রত্যেকটা বই, এটা যেরকম সিকিমের বই, এটা যেরকম আছে হিমালয়ের 4 ধাম, এখানে আছে অমরনাথ, আর এই যে এটা অমরনাথেরই বই, আবার কোথায় ভুটান ভ্রমণ আছে, মানে এই রকম ধরনের বিভিন্ন জায়গার বই, বিভিন্ন রকমের লেখকরা এখানে লিখেছে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। এই যে কাশ্মীরের পথে, দেখুন বিভিন্ন রকমের বই কিন্তু এখানে আছে। এটা ভুটান ভ্রমণ, এটা হচ্ছে উড়িষ্যা, এটা অজানা উড়িষ্যা, অরুণাচল, কেরালা, মানে সব রকম ধরনের কিন্তু বই এখানে পাওয়া যাবে। তারপরে আমরা জাস্ট ঘুরতে ঘুরতে এখানে চলে গেছিলাম। এটা হচ্ছে মিষ্টির ভান্ডার, দেখতেই পাচ্ছ এখানে গুড় রাখা আছে, এখানে মিষ্টি আছে, বিভিন্ন রকমের মিষ্টি আছে, দই আছে, জয়নগরের মোয়া আছে, তারপরে বেশ রসগোল্লার সাইজগুলো বেশ বড় বড়, পান্তুয়া, অনেক কিছু এখানে আছে। জাস্ট আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে দইও আছে। তো আমরা কোনোটাই এখানে মিষ্টি খাইনি, জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি, তাই জন্য বলতে পারবো না এদের টেস্ট কিরকম, বাট অনেকেই দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খাচ্ছিল। কত? 400 টাকা। গুলিয়ে যাওয়ার কোনো কারণ নেই। আর যত লোকের মিলিয়নসে ইনস্টাগ্রাম ফলোয়ার, ওটা লোক তাদের কিন্তু টিকিট কেটে আসে। বলছি আমার ছবিতে এমন সব অ্যাক্টর আছে, তাদের সব 2 মিলিয়ন 3 মিলিয়ন অনলাইন লোক টিকিট কেটে যাবে না তাদের দেখতে। এটার সাথে ওটা কিন্তু একদম গোলানো উচিত। ইনস্টাগ্রাম ফলোয়ার, সোশ্যাল মিডিয়া এবং সেলফি তোলা ফ্যান, তার সাথে অ্যাকচুয়ালি 200 টাকা দিয়ে একটা টিকিট কেটে হলে
ধোয়া যাবে নাকি কালার উঠে যাবে? কালার নষ্ট হয় না, ধোয়াই থাকে। 150 টাকা দিন একই দামে। একদম। একটু আগে জাস্ট তোমরা দেখলে যে আমি এই ব্যাগের দোকান থেকে ব্যাগ বার্গেনিং করছিলাম, তো ওরা বললো যে যিনি দোকানে ছিলেন বললেন যে ব্যাগ বার্গেনিং করা যাবে না, যা দাম আছে তাই দিতে হবে, মানে এক কথায় ফিক্স রেট। এই দিকটা এগুলো কি ফাইল না ব্যাগ? এগুলো ফাইল না ব্যাগ গো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ আজকাল লেখা আছে এটা। Please remember, there are no holes. This year, a deposit in the আরো ছবি, মানে তারা তো সেই দর্শক পাচ্ছেন না, তার একটা বড় কারণ ইনভেস্টমেন্ট ওই খাতে যেতে পারছে না। তোমরা হাওড়া ব্রিজকে পেন্ট করতে পারছো না অন্যরকম। এই নবদ্বীপের দই খাবি? দাদা একটা ক্ষীর দিও, ক্ষীর। সরকার লোকি মেলায় ঘুরতে ঘুরতে দেখতে দেখতে হঠাৎই এই অডিটোরিয়ামটা চোখে পড়লো। তো ভেতরে ঢুকে দেখলাম যে প্রচণ্ড ভিড়, বুঝতে পারলাম না যে কেন এত ভিড়। তারপরে দূর থেকে তাকিয়ে দেখি যে এখানে মীর আর দীপ দাঁড়িয়ে আছে। তো মীর আর দীপকে তো আমরা সকলেই চিনি, রেডিও মির্চি, সানডে সাসপেন্সে শুনেছি মীরকে তো ভীষণভাবে ভালো লাগে। ওনার কথা বলার যে ভয়েস ইজ টু গুড, আর ওনাকে সামনাসামনি দেখে ভীষণভাবে ভালো লেগেছে। তো ওনারই দু একটা ক্লিপিংস আমি জাস্ট তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। যেহেতু দেখতেই পাচ্ছ যে কত ভিড়, আমি সামনে যাওয়ার সুযোগও পাইনি যে সামনে থেকে ছবি তুলবো ভিডিও তুলবো, একেবারেই সুযোগ পাইনি, কারণ প্রচণ্ড ভিড়। আর এখানে প্রচুর সিকিউরিটি দাঁড়িয়েছিল সামনে, একেবারে যেতে দিচ্ছিল না। তো অতএব দূর থেকে তাকে দেখতে হয়েছে। বাট যদিও পরিষ্কার ক্লিয়ার পিকচার আসছে না, বাট ওনার গলার ভয়েস তোমাদের সকলকে আমি শোনাতে পারি। সঙ্গে আমার পারফরমেন্স হিস্ট্রি, বয়স বেড়েছে দুজনেরই, কিন্তু আমরা 22 বছর ধরে একসঙ্গে কাজ করে এসেছি। এই মানুষটির নারেশন শোনার জন্য আপনার মতন আমিও পাগল, এবং যে চরিত্রে আমরা পাশাপাশি অভিনয় করি সেই চরিত্রে অভিনয় করার সময় আমিও মুগ্ধ হয়ে তার কণ্ঠস্বর শুনি। প্লিজ ওয়েলকাম মাই ব্রাদার, মাই কলিগ দীপ। আমি এই কাজটা খুব খারাপ করি আর কি, মানে আমার স্ক্রিপ্ট দিয়ে দিলে আমি করে দিতে পারি, ইন্ট্রোটা খুব বাজে, আমি ল্যাবারটাই। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে যে মীরকে শুনবো বা দীপকে শুনবো সেই সময় আমাদের হাতে একেবারেই ছিল না। তো আমরা খানিকক্ষণ সময় এখানে কাটিয়ে প্রায় কয়েক মিনিট, মানে প্রায় 5-6 মিনিট এখানে কাটিয়ে তারপরে আমরা বাইরে আবার বেরিয়ে চলে গেলাম। খুব রিকোয়েস্ট করাতে আমাকে সামনে থেকে ছবি তুলতে দিল, বাট একদম সামনে যেতে পারিনি, যে সাইড থেকে ছবিটা তুলতে পেরেছি, জানি না কতটা ক্লিয়ার আসছে। তো এইটুকুনিতেই আমি সন্তুষ্ট যে অ্যাটলিস্ট আমাকে একটু সামনে থেকে ছবিটা তুলতে পেরেছি, আমি সামনে থেকে দেখতে পেয়েছি। তো যেরকম আমরা টিভির পর্দায় দেখি একদম এক্স্যাক্টলি সেরকমই, কোনো চেঞ্জের কিছু নেই। আই এম ভেরি মাচ হ্যাপি। তো এবারে আমি বেরিয়ে চলে গেলাম। এটা হচ্ছে কাশ্মীরি খেওয়া। কাশ্মীরে যদিও কোনোদিন যাইনি, তবে কাশ্মীরি খেওয়া খেয়ে সত্যিই ভীষণ ভালো লেগেছে, এবং কাশ্মীরে যাওয়ার ইচ্ছাটা আরও বাড়িয়ে তুলেছে। তো এখানে কাশ্মীরে ওরা প্রচুর স্টল দিয়েছিল, 2-3টে স্টল ছিল, ড্রাই ফ্রুটসের স্টল ছিল, আর এটা হচ্ছে কাশ্মীরি খেওয়া স্টল। আমরা ড্রাই ফ্রুটস কিনে নিই, তো ইচ্ছা আছে আমরা কাশ্মীরে গিয়েই আমরা ড্রাই ফ্রুটস নেব, আখরোট নেব বা কাজু নেব, কিসমিস নেব, কেসর নেব, এগুলো সমস্ত কিছুই নেব।
দেখো এখানে দাঁড়িয়ে আমরা অলরেডি খেবা খেতে শুরু করে দিয়েছি। ও আগে একটা সিপ নিয়েছে, এটা ফার্স্ট টাইম আমরা খাচ্ছি। যদিও যারা কাশ্মীরে গেছে তারা হয়তো এই কাশ্মীরি খেবাটা খেয়েছে, তো আমি কোনোদিন খাইনি বিকজ আমি কখনো কাশ্মীর যাইনি, তো সে কারণে আজকে এখানে দাঁড়িয়ে আমি এই যে খেবাটা যেটা খাচ্ছি সেটা সত্যি খুবই অসাধারণ। আমার মেয়ের ভীষণভাবে ভালো লেগেছে, মানে আমি এক সিপ দিচ্ছি তো ও 2 সিপ দিচ্ছে এভাবে। তো ভেবেছিলাম ও বোধহয় খাবে না। তো যাই হোক, এখানে বেশ খোয়া ক্ষীর ছিল, তার সাথে কেসের ছিল, মানে একটা অন্যরকম ছিল, একটা গরম জল ছিল। ইটস টাইপ অফ ড্রিঙ্ক। তারপর দেখো চলে এলাম এইখানে। এখানে ফাউন্টেন পেন দিয়ে বেশ লিখছিলাম, মানে ফাউন্টেন পেন এখনকার দিনে তো একেবারে দেখা যায় না, তবে এখানে ফাউন্টেন পেনটা দেখে এত ভালো লাগলো, দাঁড়িয়ে পড়লাম। তো যিনি বিক্রি করছে সে বললেন যে আপনি লিখুন না, আপনি লিখুন না, আপনার মনের যা ইচ্ছা আপনি এই পেন দিয়ে লিখতে থাকুন, আমি আপনাকে পেন দিচ্ছি। তবে এই যে পেনটা দিয়ে লিখছিলাম, যে রেড পেনটা দিয়ে, পেনটা এত স্মুথ চলছিল সত্যি মনে হচ্ছিল একটা পেন আমি নিয়ে নিই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পেনটার কস্টিং হচ্ছে প্রায় 2000, এতগুলো টাকা দিয়ে একটা ফাউন্টেন পেন নেবো তো ইচ্ছা নেই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু লিখে বেশ ভালো লাগলো। অনেক রকমের এখানে অনেক ভ্যারাইটিস অফ পেন ছিল। তো আমি বললাম যে নিবটা যদি ভেঙে যায় তাহলে আমি কি করতে পারি, তো সমস্ত অ্যাড্রেস বলে দিল যে এখানে নিব ভেঙে গেলে এখানে চলে যেতে, এখানে কালি পাওয়া যায়, তো সমস্ত কিছু বলে দিল। কিন্তু তাও আমি নিয়ে নিই জাস্ট বিকজ এই পেনটার দাম হচ্ছে 2000 রুপিস। এখানে সমস্ত যে পেনগুলো দেখা ছিল সবই প্রায় ওরকমই দাম, 2000, কোনোটা 1800, কোনোটা 1700, কোনোটা 2500, এরকম সমস্ত দাম ছিল। তো দাম শুনে আমি আর পেন নিইনি। তো এই ছিল আজকের আমার বইমেলা, পুরো বইমেলা ঘুরিয়ে তোমাদের সকলকে দেখানো। তারপরে দেখো লাস্ট এই দোকানটাতে ঢুকলাম। এই দোকানটাতে এই আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসগুলো এত সুন্দর লাগছিল, কিন্তু সমস্ত কিছু ঘর সাজানোর জিনিস ছিল। সত্যি আমার এই ডেকোরেশনগুলো খুব ভালো লেগেছে। যাদের নতুন বাড়ি করেছো তারা এরকম ধরনের জিনিস নিয়ে তাদের ড্রয়িং রুমে লাগাতে পারো, নতুন ফ্ল্যাট যারা কিনেছো তারাও লাগাতে পারো। তো বিভিন্ন রকমভাবে তোমাদের ঘর সাজানোর জন্য এই সমস্ত জিনিস তোমরা কিনে নিয়ে যেতে পারো। আমারও খুব ভালো লেগেছিলো, যদি আমি এখান থেকে কিছুই কিনিনি। তবে এই আর্ট ওয়ার্কগুলো ভীষণ ভালো ছিল। এই ঘড়িটা জাস্ট দেখো, আমার খুব ভালো লেগেছে। এই গণেশটা, এখানে ঘড়িও ছিল, আর বিভিন্ন রকমের ডিজাইন ছিল। এই যে দেখো এই ঘড়িটা যেটা তোমাদের দেখাচ্ছি একটু ক্লোজ করে, এই ঘড়িটার কথা বলছি, এটা বেশ সুন্দর ছিল। তো ওভারঅল আমার বইমেলা খুব ভালো লেগেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে প্লিজ আমার পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।